দারুণ এক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিশ্ব অর্থনীতি মানে ধরুন এই যে পুরো গ্লোবাল সিস্টেম, এটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ডাইনামিক আর অনিশ্চিত, তাই না? আর অদ্ভুত ব্যাপার হলো এই পুরো বিশাল সিস্টেমটার পেছনে ইঞ্জিন হিসেবে কাজ করছে মাত্র একটা জিনিস, আর সেটা হলো মার্কিন ডলার। আচ্ছা, একবার ভেবে দেখুন তো কিভাবে শুধুমাত্র একটা সিঙ্গেল কারেন্সি পুরো পৃথিবীর অর্থনীতিকে একদম নিজেদের ইশারায় নাচাচ্ছে। ঠিক আছে, চলুন এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। যে মুদ্রার পেছনে আসলে সলিড কোনো স্বর্ণ বা সম্পদের সরাসরি ব্যাকআপই নেই, মানে আক্ষরিক অর্থে কিচ্ছু নেই, সেটা কিভাবে গোটা দুনিয়াকে এভাবে হাতের মুঠে রাখলো? এটা কিন্তু সত্যি এক বিশাল ঐতিহাসিক রহস্য। আজ আমরা এই পুরো জটটা খুলব, দেখব এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে দাঁড়ালো। আমাদের আলোচনার প্রথম অংশ, পেট্রো ডলারের জন্ম এবং এর ঐতিহাসিক উত্থান। আজকের এই যে ডলারের একচেটিয়া রাজত্ব, এটা কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়েনি। আজ থেকে মাত্র ৮০ বছর আগের কথাও যদি ধরি, গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম কিন্তু একেবারে অন্যরকম ছিল। ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির পর আন্তর্জাতিক লেনদেনের প্রধান কারেন্সি হয়ে ওঠে এই ডলার। কারণ তখন সিস্টেমটা ছিল এমন, $১ দিলে সমপরিমাণ সোনা পাওয়া যাবে। সিম্পল, তাই না? কিন্তু ১৯৭১ সালে এসে এই পুরো সিস্টেমটা ক্র্যাশ করে। ডলারের পেছনের ওই স্বর্ণের ব্যাকআপ আর রইল না। তো আমেরিকাকে তখন বাধ্য হয়ে নতুন একটা বুদ্ধি বের করতে হলো। আর সেই তাগিদ থেকেই ১৯৭৪ সালে জন্ম নিল ঐতিহাসিক পেট্রো ডলার চুক্তি। ওই যে ৭১ সালের কথা বললাম, প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সেই আকর্ষণীয় ঘোষণাটি ইতিহাসে নিক্সন শক নামে পরিচিত। এখন ভাবুন, যে মুদ্রার সাথে স্বর্ণের কোনো সম্পর্কই আর থাকলো না, সেটা দিয়ে দুনিয়ার মানুষ কেন ট্রেড করবে? এই যে একটা বিশাল অনিশ্চয়তা তৈরি হলো, সেটা কাটানোর জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠল ডলারের ভ্যালু ধরে রাখতে। আর এর সমাধান হিসেবেই তারা সৌদি আরবের সাথে এমন এক অভাবনীয় চুক্তি করে বসল, যা বিশ্ব অর্থনীতির গেমটাই চিরতরে চেঞ্জ করে দিল। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে, অস্ত্র হিসেবে ডলার এবং এর বৈশ্বিক আধিপত্য। সময়ের সাথে সাথে এই ডলারের উপর নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের কূটনীতির একটা বিশাল বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক টাকা পয়সা লেনদেনের প্রধান কেন্দ্র হল সুইফট। আচ্ছা, নাম শুনে মনে হতে পারে এটা তো বেলজিয়ামের একটা সংস্থা, কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবে এর নাটায় যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়মকানুনের হাতেই থাকে। যদি কোনো দেশকে এই সুইফট নেটওয়ার্ক থেকে বের করে দেওয়া হয়, তাহলে ধরে নিন সেই দেশটি মুহূর্তের মধ্যে গ্লোবাল ব্যাংকিং সিস্টেম থেকে পুরোপুরি আইসোলেটেড হয়ে গেল। যে কোনো অর্থনীতির জন্য এর চেয়ে ভয়ানক দুঃস্বপ্ন আর কিছু হতে পারে না। আর এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে কিভাবে জিওপলিটিক্যাল দ্বন্দ্বের ডলারকে আক্ষরিক অর্থেই একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা, কিউবা বা উত্তর কোরিয়ার দিকে তাকালেই আমরা এর সবচেয়ে বড় প্রমাণ পাই। এখানে কোনো মিলিটারি ফোর্সের দরকার নেই, স্রেফ এই ইকোনমিক স্যাংশন বা নিষেধাজ্ঞা কবলে ফেলে যে কোনো দেশের ইকোনমিকে পঙ্গু করে দেওয়ার একটা মারাত্মক ক্ষমতা তৈরি হয়েছে এই ডলার সিস্টেমের মাধ্যমে। শুধু সুইফট না, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফের মতো প্রতিষ্ঠানেও যুক্তরাষ্ট্রের বিশাল একটা প্রভাব আছে। সেখানে তাদের ভোটাধিকার এতই বেশি যে লোন দেওয়ার সময় খুব সহজেই তারা বিভিন্ন রাজনৈতিক শর্ত জুড়ে দিতে পারে। এর পাশাপাশি সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকগুলো নিজেদের কাছে রিজার্ভ হিসাবে গাদা গাদা ডলার জমিয়ে রাখে। এর মানে হলো যুক্তরাষ্ট্র চাইলেই তাদের দরকার মতো ডলার ছাপাতে পারে, আর সেই ডলারের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির খেসারত বলতে গেলে পরোক্ষভাবে পুরো বিশ্ববাসীকে টানতে হয়। তো এই মনোপলি সিস্টেমটা কিভাবে টিকে থাকে? চলুন দেখি পর্ব ৩, পেট্রো ডলার রিসাইক্লিং বা চক্র সম্পূর্ণ করার বিষয়টা। বিশ্ববাজারে এই যে একচেটিয়া দাদাগিরি, এটা আসলে বছরের পর বছর এত নিখুঁতভাবে চলছে কিভাবে? এর ম্যাজিকটা লুকিয়ে আছে একটা সাইক্লিক বা চক্রাকার ব্যবস্থার মধ্যে। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। প্রথম ধাপে উপসাগরীয় দেশগুলো শুধুমাত্র ডলারের তেল বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। এরপর দ্বিতীয় ধাপে সেই আয়ের বিশাল একটা অংশ তারা আবার যুক্তরাষ্ট্রের ব্যাংক আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, আর বিনিময়ে তৃতীয় ধাপে আমেরিকা তাদের দিচ্ছে সামরিক নিরাপত্তা। এই রিসাইক্লিং লুপের মাধ্যমে আসলে আমেরিকার টাকা ঘুরে ফিরে আবার ওই আমেরিকার পকেটে ঢুকে যাচ্ছে। অসাধারণ এক স্ট্র্যাটেজি, তাই না? এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? যে দেশটি তেল কেনার সুবিধার জন্য এই পেট্রো ডলার সিস্টেমটা আবিষ্কার করেছিল, তারাই এখন বিশ্বের অন্যতম বৃহৎ এনার্জি প্রডিউসার। শুধু ২০২২ সালের ডেটাই যদি দেখি, যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ৯.৫ মিলিয়ন ব্যারেল তেল এক্সপোর্ট করেছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ইউরোপের মার্কেটে মার্কিন তেল রপ্তানি যেভাবে হু হু করে বেড়েছে, সেটা আসলেই একটা বিশাল পট পরিবর্তন। এবার আমরা বর্তমান সময়ের একদম হট টপিকে ঢুকব। পর্ব ৪, সিংহাসনের চ্যালেঞ্জার এবং ব্রিক্সের বিদ্রোহ। যখন অন্যান্য দেশগুলো এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন কি হয়? ইউক্রেন সংঘাতের পর ডলারের এই যে অ্যাগ্রেসিভ
রাজনৈতিক ব্যবহার এটা পুরো বিশ্ব অর্থনীতিকে রীতিমতো একটা জোরালো ধাক্কা দিয়েছে। যখন যুক্তরাষ্ট্রের নির্দেশে রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের রিজার্ভ ফ্রিজ করে দেওয়া হলো এবং তাদের ব্যাংকগুলোকে ব্যান করা হলো, তখন রাশিয়া, চীন আর অন্যান্য বেশ কিছু দেশ একটা কড়া মেসেজ পেয়ে গেল। তারা বুঝল ডলারের ওপরে ভরসা রাখাটা রিস্কি। আর ঠিক তখন থেকেই তারা বাধ্য হয়ে খুব দ্রুত নন ডলার ট্রেডিং মানে ডলারের বিকল্প খুঁজতে শুরু করলো। এখন এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং। একটু খেয়াল করুন, ব্রিক্স জোট কিভাবে একটা সমান্তরাল ফাইন্যান্সিয়াল সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে। ইন্টারন্যাশনাল বাণিজ্যে ডলারকে বাইপাস করার জন্য তারা নিজেদের একটা কমন কারেন্সি আনার প্রস্তাব নিয়ে আলোচনা করছে। এর পাশাপাশি চীন আর রাশিয়া নিজেদের মধ্যে ইউয়ান এবং রুবলে ট্রেড করছে। আর সবচেয়ে বড় কথা, তারা গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ স্বর্ণ কিনে রিজার্ভ বাড়াচ্ছে। এটা কিন্তু ডলারের আধিপত্য ভাঙার একটা খুবই সুপরিকল্পিত কৌশল। এই পুরনো সিস্টেম আর নতুন চ্যালেঞ্জারদের মধ্যে ডিফারেন্সটা একদম পানির মতো পরিষ্কার। একদিকে আছে আমাদের চেনা পেট্রো ডলার, যেটা পুরোপুরি মার্কিন ব্যাংকিং সিস্টেমের ওপর ডিপেন্ডেন্ট। অন্যদিকে চীন পুশ করছে পেট্রো ইউয়ান সিস্টেমকে, যেটা ব্যাকআপ হিসেবে থাকছে তাদের পাহাড় সম স্বর্ণের মজুদ। ইতোমধ্যে রাশিয়া আর ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে এই চীনা ইউয়ান একটা সলিড বিকল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পর্ব 5, আধিপত্যের প্রতি 3টি হুমকি এবং সামনে কি আসছে। আচ্ছা, আগামীকাল সকালেই কি ডলারের রাজত্ব শেষ হয়ে যাচ্ছে? অবশ্যই না। কিন্তু ইতিহাস তো আমাদের বারবার এটাই শেখায় যে কোনো মনোবলই চিরকাল টেকে না। এই ডলার সাম্রাজ্যের মূল ভিত্তি কাঁপিয়ে দিতে পারে মূলত 3টি জিনিস। 1, বিশ্বজুড়ে তেলের চাহিদায় বড় ধরনের পরিবর্তন। 2, রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তির উত্থান। ক্লাইমেট চেঞ্জের কারণে পুরো দুনিয়া যখন বিকল্প শক্তির দিকে ঝুঁকছে, তখন তেলের ওপর নির্ভরশীল একটা কারেন্সির পাওয়ার তো স্বাভাবিকভাবেই কমে আসবে, তাই না? আর 3 নম্বর হলো গ্লোবাল পলিটিক্যাল পাওয়ারে বিশাল পরিবর্তন। আর এই পুরো আলোচনাটা শেষ করার আগে আপনাদের একটা মাথা ঘুরিয়ে দেওয়া ইনফরমেশন দিই। প্রজেকশন বলছে 2025 সাল নাগাদ মার্কিন সরকারের মোট জাতীয় ঋণ গিয়ে ঠেকবে প্রায় 38 ট্রিলিয়ন ডলারে। একটু ভাবুন তো, যে দেশটার ইকোনমিক পাওয়ার পুরো পৃথিবীকে ডমিনেট করছে, ঠিক সেই দেশটাই আবার মানব ইতিহাসের সবচেয়ে ভারী ঋণের বোঝাটা কাঁধে নিয়ে ধরছে। এটা কিভাবে সম্ভব? এই পাহাড় সমান ঋণই কি শেষ পর্যন্ত এই অবিসংবাদিত আধিপত্যের পতন ডেকে আনবে? প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম।